সবাইকে স্বাগতম লার্ন উইথ শিহাবে। আজকে আমরা সি প্রোগ্রাম নিয়ে আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। গত প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম যে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড আমরা যেমন হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করেছিলাম। এরপরে আরও কিছু আই লিভ ইন বাংলাদেশ, আই রিড ইন ক্লাস 11 এগুলো আমরা প্রিন্ট করেছিলাম। সেটা আমাদের প্রথম প্রোগ্রাম ছিল। যারা দেখো নাই সেটা দেখে আসবা। আর আজকে আমরা আরেকটু সামনে থেকে আগাবো, দেখা যাক। সি প্রোগ্রাম লেখার সময় প্রথমেই যেটা লিখতে হবে যে হ্যাশ চিহ্ন দিয়ে ইনক্লুড, INCLUD ইনক্লুড, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে স্টুডিও ডট এইচ, STUDIO দিয়ে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটটা শেষ করব। এটা সবসময় লিখতে হয়, আমরা গত ক্লাসে বলেছি। এরপর INT, এটাও তোমাদের মুখস্থ টাইপের করতে হবে। এই যে INT, তারপর লিখলো মেইন মানে এইখান থেকে প্রোগ্রামটা শুরু হবে আর কি। আর INT দ্বারা বোঝায় এটা একটা ইন্টিজার টাইপ রিটার্ন করে। যাই হোক, এরপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিয়ে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের প্রোগ্রামগুলো লিখি। গতদিন আমরা দেখছিলাম যে কিভাবে একটা সেন্টেন্স প্রিন্ট করতে হয়। যেমন প্রিন্টএফ, এই প্রিন্টএফের ভিতরে আমরা যা লিখি তাই কিন্তু প্রিন্ট হয়। যেমন আমি যদি লিখি সবগুলো এ দিয়ে দিলাম, হ্যাঁ, এই লাস্টে একটা সেমিকোলন ব্যবহার করতে হয়। এটাকে যদি আমরা এখানে রান করি, দেখো আউটপুটে এই যে সবগুলো এ চলে আসছে। কথা হচ্ছে এই যে প্রিন্ট এফ, এটা হচ্ছে একটা প্রিন্ট করে আর কি। যেমন প্রিন্টার কি করে, কোনো একটা ফাইল ডকুমেন্টকে প্রিন্ট করে, তেমনি এই প্রিন্ট এফ এটা একটা ফাংশন। আমরা বলি ফাংশন কেন বলি, যে এটা একটা কাজ করে, যে একটা নির্দিষ্ট কাজ করে তাকে আমরা একটা ফাংশন বলি। ফাংশন মানে হচ্ছে কাজ। এই যে এই ডাবল কোট চিহ্ন, এই ডাবল কোটটার ভিতরে আমরা যা লিখবো তাই আসবে, এবং যেভাবে লিখবো সেভাবে আসবে। এখন ধরো আমি এখানে যদি স্পেস দেই, মনে করো কয়েকটা এ দিয়ে কয়েক স্পেস দিয়ে এটা দিছি, এটা যদি রান করি তাহলে আমার আউটপুটটা কিন্তু সেভাবে আসতেছে, স্পেস দিয়ে আসতেছে। এখানে আমি গতদিন কি লিখেছিলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা এরর আসছে। এই যে দেখো, আমি এইখানে ডাবল কোটেশন, এই যে কোটেশনটা দিতে, ডাবল কোটেশনটা দিতে ভুলে গেছি। এখানে যেমন দিয়েছি এখানে দেয়নি। এই জন্য কিন্তু আমাদের প্রোগ্রামটা যখন রান করি, প্রোগ্রামটা কিন্তু আমার চলতেছে না। দেখো এই যে এরর দিচ্ছে, এই যে লাল লাল যে বিষয়গুলো, দেখো এরর। এই যে এই দেখো কি দিয়ে দিচ্ছে, 4 মানে 4 নম্বর লাইন। এই যে 1 2 3 4, 4 নম্বর লাইনে এরর। এরর কি, এই যে হ্যালো আনডিক্লেয়ার্ড ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন, ডিড ইউ মিন হ্যালো। যাই হোক, এখানে একটা এরর দিতেছে। দেখো এরর, এই লাইনে একটা আমি যখন রান করতেছি লাল চিহ্ন আসছে। এখান থেকে আমাকে বুঝতে হবে, দেখো এখানে আমি কিন্তু ডাবল কোডটা দেই নাই। এরকম এই সি প্রোগ্রামে তুমি যদি এই যে সেমিকোলনটা না দাও, তাহলেও কিন্তু তোমার প্রোগ্রামটা চলবে না। দেখো আবার একটা এরর আসছে, এই যে এক্সপেক্টেড, এই যে সেমিকোলন। দেখো এই যে এই লাইনটাতে এক্সপেক্টেড কি, সেমিকোলন। এই সেমিকোলনটা কি সে আশা করতেছে, মানে দিতে হবে। এই সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা বিষয় কিন্তু এভাবে লিখতে হবে। তোমার এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এটা যদি না দাও, তাও প্রোগ্রাম চলবে না। সব কিছু টু দ্য পয়েন্ট লিখতে হবে। যাই হোক, খুব বেশি কঠিন কিছু না। আমরা এটাকে রান করি, দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে আসছে। আচ্ছা, এটা আমরা গতদিন শিখছিলাম। আজকে আমরা নতুন কিছু শিখি। ধরো এই কালটু আমরা কি করলাম, 10 ডিক্লেয়ার করলাম, মানে এর ভিতরে আমি 10কে রাখলাম। এখন আমি এই 10কে প্রিন্ট করব। প্রিন্টএফ, প্রিন্ট করার জন্য কি করতে হবে, আমরা গতকালকে বলেছিলাম যে প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা এখানে যা দিব তাই লেখা হবে। ধরো আমি এখানে দিলাম যে ভ্যালু, ভ্যালু ইকুয়াল টু, আমরা কি করতে চাই, এই এ এর মানটা এখানে প্রিন্ট করতে চাই না। হ্যাঁ, তাই এই জন্য আমাকে এখানে দিতে হবে পার্সেন্টেজ ডি দিয়ে, এই যে কোটেশনের পরে একটা কমা দিয়ে এখানে লিখতে হবে এ, মানে এ এর ভ্যালুটা আমার প্রিন্ট করতে হবে। দেখো কি রান করলে কি আসে, দেখো ভ্যালু ইকুয়াল টু 10 আসছে। কিভাবে আসলো, আমি কি করছি, ভ্যালু ইকুয়াল টু এই যে পার্সেন্টেজ ডি দিয়ে, তারপরে এই যে কমার পরে কি দিছি, এ দিছি। তাহলে এর মান হচ্ছে 10, এই 10 মানটা আমার এই যে পার্সেন্টেজ ডি এই জায়গাতে বসছে, তাই না। ভ্যালু ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এর জায়গার মধ্যে কি, পার্সেন্টেজ
ডি তো আর আমার প্রিন্টে আসে না, এখানে আসছে এ এর ভ্যালুটা এই পার্সেন্টেজ ডি এর জায়গার মধ্যে বসে, মানে 10 বসে গেছে, ভ্যালু ইকুয়াল টু 10। এইভাবেই প্রোগ্রামটা কাজ করে। এই যে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এস এবং এফ, এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, যে আমি কি ধরনের টাইপ, কি ধরনের ডাটা এখানে প্রিন্ট করব। যেমন ধরো এ ইকুয়াল টু 10, এই 10টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে এখানে প্রিন্ট করার জন্য এখানে পার্সেন্টেজ ডি দিতে হয়। এখন যদি আমরা একটা এর মান যদি আমার পূর্ণ সংখ্যা না হয়, যদি ভগ্নাংশ হতো, তাহলে আমি কি করতাম? তাহলে এখানে প্রিন্ট করার জন্য আমাকে এফ দিতে হবে। এফ দ্বারা বোঝাই, আচ্ছা এর আগে ডি দ্বারা বোঝাইছে ডেসিমাল পূর্ণ সংখ্যা, মানে 10 ভিত্তিক সংখ্যার কি পূর্ণমান। আর এফ দ্বারা বোঝাই ফ্লোট, ফ্লোট সংখ্যা। এই ফ্লোট সংখ্যা দ্বারা বোঝাই যে এটা একটা ভগ্নাংশ হতে পারে। এখন আমি আইএনটি টাইপ এর ভিতরে এ, এ এর টাইপ কি আইএনটি, আইএনটি দ্বারা বোঝাই এ হবে একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমি যখন আইএনটি দিব তখন আমি এ এর ভিতরে আমি এই ভগ্নাংশ রাখতে পারবো না, এর ভিতরে আমাকে কি রাখতে হবে? পূর্ণ সংখ্যা রাখতে হবে। কিন্তু আমি যদি এর ভিতরে ভগ্নাংশ রাখতে চাই, তাহলে আমাকে এই আইএনটিটাকে চেঞ্জ করে ফ্লোট দিতে হবে। ফ্লোট, এফ এল ও এটি, ফ্লোট। তাহলে এ এর টাইপটা কি হয়ে গেল? ফ্লোট। ফ্লোট হলে এ ভেরিয়েবলের ভিতরে আমরা ভগ্নাংশ সংখ্যা রাখতে পারবো। দেখো এখন যদি আমি এটাকে রান করি, দেখো ভ্যালু ইকাল টু 10 দশমিক, এখানে কি দিয়েছিলাম 5, 5 অনেকগুলো সে জিরো দিয়ে দিচ্ছে। এই জিরোগুলোকে যদি আমরা মিনিমাইজ করতে চাই, আচ্ছা যাই হোক, প্রথমে এটি তোমাকে বুঝতে হবে যে আমার তাহলে কি হইল। এ একটা হচ্ছে এই ফ্লুট দ্বারা বোঝাই এর ভিতরে আমি এখন ভগ্নাংশ রাখতে পারবো, ভগ্নাংশ সংখ্যা এই জন্য। এবং এই এফ দ্বারা বোঝাই আমি যখন এর ভ্যালুকে প্রিন্ট করব, এর মানটা এই এফ এর জায়গায় বসবে। এখন যদি আমরা এইভাবে করছি, প্রোগ্রামটা রান করছে ঠিক আছে, যদি দেখো আমি যদি এইখানে ফ্লোট না দিতাম তাহলে কি হইতো? ধরো আইএনটি, আইএনটি দ্বারা বোঝাই এটা একটা পূর্ণ সংখ্যা রাখা যাবে। তাহলে এইখানে যদি আমি আবার রান করি প্রোগ্রামটা, দেখো প্রোগ্রাম কিন্তু ঠিকমতো কাজ করতেছে না। এ আইএনটি এ সমান 10.5 দিছি, এই জন্য কি হয়েছে? প্রোগ্রামটা ঠিকমতো কাজ করে না, কারণ আমার এর ভিতরে যে সংখ্যাটা রাখছি সেটা আসলে পূর্ণ সংখ্যা না, সেটা হচ্ছে ভগ্নাংশ। 10.5 মানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলে একটা সংখ্যা। তাহলে আমি কোনো একটা ভেরিয়েবল এর ভিতরে যদি আমি ভগ্নাংশ রাখতে চাই, তাহলে এটাকে অবশ্যই কি করতে হবে? ফ্লোট দিতে হবে। ফ্লোট দিলে তাহলে এটা কাজ করবে। এই যে দেখো এইবার কিন্তু 10.5 ও 10.5 000, এইদিকে আসলে জিরো দিলেও যা, না দিলেও একই কথা। আচ্ছা এইখানে যদি আমরা পার্সেন্টেজ ডি দিই তাহলে কি হবে? দেখি আমরা রান করে, দেখো তাও কিন্তু হচ্ছে না, কারণ এই যে ফ্লোট বা ভগ্নাংশ সংখ্যাকে প্রিন্ট করতে হলে এখানে আমার পার্সেন্টেজ ডি দেওয়া যাবে না, এখানে দিতে হবে কি? এফ দিতে হবে, পার্সেন্টেজ এফ। তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে, কাজ করবে। এই যে দেখো এখানে কিন্তু চলে আসছে। এখন যদি তুমি চাও যে 10.50, এইখানে অনেকগুলো জিরো, এতগুলো জিরো আমার দরকার নাই, আমি আসলেও চাচ্ছি যে পয়েন্ট, রেডিক্স পয়েন্টের পরে 2টা ডিজিট থাকবে, যেমন ধরো 10.50, তাহলে আমরা কি করব? এই যে এফ 0.2 এইভাবে দিব আমরা। দেখি এটা আমরা এখন রান করি, দেখো কি আসলো। এই যে আমি 0.2 তারপর এফ, পার্সেন্টেজ 0.2 এফ দেওয়ার ফলে আমার রেজাল্টটা কি আসছে? এই পয়েন্টের পরে 2 ডিজিট আসছে, তাই না? 2 ডিজিট কিন্তু আসছে। এটা হচ্ছে, আমি যদি এখন 3 ডিজিট চাইতাম, তাহলে দেখো আমি 0.3 দিয়ে যদি আমি রান করি, তাহলে দেখো এই যে 10 পয়েন্ট এরপরে 3টা ডিজিট আছে 500। যদি আমি 1 ডিজিট চাই তাহলে শুধু পয়েন্ট এফ দিলেই হওয়ার কথা। দেখো না, 1 ডিজিট দিলে এটা হবে না, আমাকে 2 ডিজিট মিনিমাম দিতে হবে। 1 ডিজিট দিলে সে কি করছে? যদি 0.5 দেই তাহলে
এই 10.5কে সে 11 করে দিছে, মানে তার পরবর্তী যে নেক্সট সংখ্যা নেক্সট করে দিছে। তো যাই হোক, আমাদের বইয়ে যে প্রোগ্রামগুলো তোমরা দেখবা এখানে সব ম্যাক্সিমাম সময় 2.2f থাকবে, এর ফলে আমাদের ডিজিটটা 10.50, পয়েন্টের পরে দুইটা অঙ্ক ডিজিট আসবে। আচ্ছা যাই হোক, আশা করি তোমরা প্রোগ্রামটা বুঝতে পারছো। তাহলে আমরা বিষয়টা কি করলাম এখানে আর একটু যদি আমরা সামারাইজ করি, যে আমাদের একটা টাইপ হচ্ছে আইএনটি, এর ভিতরে আমরা এ ধরো নিলাম, আরেকটা টাইপ হলো ফ্লোট, ফ্লোটের মধ্যে আমরা ধরো বি নিলাম, বি নিয়ে আমি মান বসাই দেই 10.5, আর এইখানে হচ্ছে ধরো ইকুয়াল টু 20, এইভাবে আমরা রাখতে পারি। তাহলে আইএনটি হচ্ছে একটা টাইপ, ডেটার টাইপ, আর ফ্লোট হচ্ছে আরেকটা টাইপ, মানে ডেটা টাইপ, মানে বোঝাচ্ছে এ হচ্ছে ইন্টিজার টাইপের ডেটাকে নিতে পারবে, ইন্টিজার বলতে বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা, আর বি হচ্ছে তার ভিতরে ভগ্নাংশ সংখ্যা রাখা যাবে, কিন্তু আইএনটির ভিতরে তুমি ভগ্নাংশ রাখতে পারবে না। এটাকে এই আইএনটি ফ্লোট এগুলোকে বলা হয় ডেটা টাইপ, যে এ হচ্ছে আমার একটা ডেটা, এর ভিতরে একটা 20 ডেটা রাখা হয়েছে, বি একটা এ হচ্ছে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে 20 রাখা হয়েছে, বি হচ্ছে আরেকটা ভেরিয়েবল, এর ভিতরে 10.5 রাখা হয়েছে। আর এই ফ্লোট দ্বারা ইন্টিজার দ্বারা বোঝাচ্ছে এই এ বি ভেরিয়েবলগুলা এগুলো কি ধরনের ডেটাকে সে ধরতে পারবে, নিতে পারবে, গ্রহণ করতে পারবে। যেমন তোমাদেরকে আমি একটা সহজ এক্সাম্পল দেই, যেমন ধরো আমরা গ্লাসের ভিতরে আমরা কি পানি রাখতে পারি, জগের ভিতরে পানি রাখতে পারি। যে পানি এমন একটা পদার্থ যেটাকে এমন একটা পাত্রে রাখা যাবে যে পাত্রে কোনো ছিদ্র নাই, ঠিক না? তাহলে আমার পানিকে যদি আমি একটা ডেটা বলি, এই ডেটার টাইপটা কি? এটা আমরা টাইপ বলতে তরল, পানির টাইপ তরল, এই জন্য এটাকে আমরা এমন একটা পাত্রে রাখা যাবে যেটার টাইপটা হচ্ছে কি, সেটাতে কোনো ছিদ্র থাকবে না। তেমনি এ হচ্ছে একটা ভেরিয়েবল, এর ভিতরে আমরা এই যে পূর্ণ সংখ্যা রাখতে পারবো, অন্য সংখ্যা রাখতে পারবো না। আর ফ্লোট হচ্ছে, যেমন ধরো আমি একটা ঝুড়িতে কিছু ফল রাখবো, ফল, এই ঝুড়িতে তো ফল রাখাই যাবে, যদিও ঝুড়িতে কিন্তু ছিদ্র আছে, ঝুড়িতে ছোট ছোট ছিদ্র থাকে, এর ফলেও কি ফলটা রাখা যায়, কারণ কি এই যে ফলটা সেটা কিন্তু আমার তরল পদার্থ না, আমরা ফলটা কিন্তু ঝুড়িতে রাখতে পারি। কিন্তু পানি যদি তুমি ঝুড়িতে রাখো, জগ থেকে ঢেলে ঢেলে যদি তুমি ওই ছিদ্রযুক্ত ঝুড়িতে যদি পানি রাখো, পানি কি থাকবে? পানি কিন্তু নিচ দিয়ে পড়ে যাবে। এই জন্য এক এক ধরনের পদার্থকে রাখার জন্য যেহেতু এক এক ধরনের পাত্র লাগে, তেমনি এক এক ধরনের ডেটাকে রাখার জন্য এক এক ধরনের ডেটা টাইপ বা ভেরিয়েবল লাগে, এক এক ধরনের ভেরিয়েবল। যেমন এইখানে এ একটা ভেরিয়েবল বা একে বলা হয় চলক, এটা টাইপ হচ্ছে আইএনটি। আর যখন তুমি এই ভগ্নাংশ রাখতে চাচ্ছ তখন এটা টাইপ, বি এর টাইপ, আইএনটি দিলে হবে না, এটাকে ফ্লোট দিতে হবে। তোমরা তো একটু আগেই আমি তোমাদেরকে দেখালাম, এগুলাকেই বলা হয় ডেটা টাইপ। তোমাদের এইচএসসি যে সি প্রোগ্রামিং আছে পঞ্চম অধ্যায়, এইখানে আমরা ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করব। তোমাদেরকে বিষয়গুলো আমি আগে থিওরিটিক্যালি মানে প্র্যাকটিক্যালি বুঝাইলাম, এরপর যখন তোমরা বই খুলে পড়বা বা আমি পরবর্তীতে যদি স্লাইডের মাধ্যমে থিওরি নিয়ে আলোচনা করি, তাহলে আশা করি তোমাদের বুঝতে অনেক সহজ হবে। যাই হোক, আজকে ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আমি অন্য সামনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবা, এই আশা করি। ধন্যবাদ সবাইকে।